নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আর একটা প্রতিবেদন নিয়ে চলে এসেছি। সকাল সকাল মানে সকাল না দুপুর, যাই হোক, ম্যাসিভ লেভেলের ক্র্যাকডাউন চলছে আমাদের ইন্ডিয়াতে। ইল্লিগাল যারা বাংলাদেশে এখানে ঢুকে রয়েছে, আমরা জানি 4 তারিখের পর যখন সরকার চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু সেন্ট্রাল আর রাজ্য একসাথে মিলে এরা কিন্তু ক্র্যাকডাউন করছে। হঠাৎ করে তুমি আর্টিকেলটা দেখো, আমাদের যে আর্মির যে জেনারেল রয়েছে, চিফ রয়েছে, তার সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটির যে হেড রয়েছে তার সাথে একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে দেখা গেছে যে দেখো, আমাদের যে বর্ডারটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাথে লাগে, এটা তো বিএসএফ কন্ট্রোল করে, আর্মি তো কন্ট্রোল করে না। তো হঠাৎ করে আর্মি কেন? দেখো, ম্যাসিভ লেভেলের কোনো কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশের থেকে, বাংলাদেশের পক্ষে, ইয়েতে কেন হচ্ছে? কারণ এই যে ইল্লিগাল ইমিগ্রেন্টস ঢোকানোর বিষয়টা, এটা আজকের থেকে চলছে না, এটা কিন্তু বহুত দিন থেকে চলছে। ঠিক আছে, বহুত দিন থেকে চলছে। আর এটাকে ফান্ডিং করছিল, এটাকে পুশ করছিল আইএসআই বাংলাদেশের সাথে মিলে। আর বিজেপির কিন্তু একটা হিউজ লেভেলের ইনকাম হতো। কারণ কি, আইএসআই এর কাছে তো টাকা নেই, এবং আইএসআইকে কারা ফান্ডিং করতো? তোমার আমেরিকা, মিডল ইস্টের কিছু পার্সেন্ট, আর ইউরোপের কিছু পার্সেন্ট। কারণ মিডল ইস্টের কিছু পার্সেন্টরা চায় যাতে ভারতে একটা ইসলামিক রুল আসুক। আর এরা এত লেভেলের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছিল যে 2011 ডেটা অনুযায়ী ওখানকার পপুলেশন ছিল, হিন্দু পপুলেশন ছিল 46%, কিন্তু এখন যেটুকুনি বোঝা যাচ্ছে যে ওখানে মুসলিম পপুলেশন হিউজ হয়ে গেছে। এবং সরকার চেঞ্জ হওয়ার পরে আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছে শুভেন্দু অধিকারী, যে সে কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে যে আপনারা নিজে থেকে বেরিয়ে যান, আপনারা যদি নিজে থেকে না বেরোন তাহলে কিন্তু সরকারকে ডিটেক্ট করতে হবে, ডিলিট করতে হবে এবং ডিপোর্ট করতে হবে। এবং বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে তারা এই মানুষদের চেনে না বা তাদের সিটিজেন না, এটা ভারত তাদের সিটিজেন। কিন্তু অ্যাকচুয়ালি ওই পার্সনগুলোর কাছে বাংলাদেশের আইডি প্রুফ রয়েছে, বাংলাদেশের ব্যাংকের বই রয়েছে, এবং বাংলাদেশের যে আইডেন্টিফিকেশনের যে কার্ডগুলো হয় ওগুলো তাদের কাছে রয়েছে। তো এখানে ওরা কি করে ইন্ডিয়ান সিটিজেন হয়? যদি ইন্ডিয়ান সিটিজেনই হতো তাহলে তো আধার কার্ড, ভোটার কার্ড এগুলো অরিজিনাল থাকতো। তো যাই হোক, এরমভাবে ইলিগাল ইমিগ্রেন্টস হচ্ছে। হঠাৎ করে চট্টগ্রামের এরিয়াতে আরাকান আর্মি বাংলাদেশের ঘাড়ে এসে নিঃশ্বাস ফেলছে, আর্টিকেলটা দেখতে পাচ্ছ। তো এখান থেকে বোঝা যাচ্ছে কিছু একটা বড় কিছু হতে চলেছে। কারণ হঠাৎ করে আমরা দেখলাম শিলিগুড়ি করিডোরের ওখানে প্রায় 120 বিঘা জমি বিএসএফকে হ্যান্ড ওভার করে দিয়েছে আমাদের রাজ্য সরকার, যেগুলো আগে কোনোদিনও পেতো না। এবং যে ন্যাশনাল হাইওয়েগুলো ছিল ওগুলোর থেকে শুধু পাবলিকের জন্যই ন্যাশনাল হাইওয়ে ইউজ করতে পারতো, আর্মির জন্য কিন্তু ওটা ইউজ করার পারমিশন ছিল না রাজ্য সরকার থেকে। সেই পারমিশনটাও পর্যন্ত দিয়ে দেওয়া হলে কতগুলো ন্যাশনাল হাইওয়েকে পুরোপুরি বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে এবং আর্মির হাতে হ্যান্ড ওভার করেছে, যাতে আর্মি ওই ন্যাশনাল হাইওয়েগুলোকে ইউজ করতে পারে। এই হাইওয়েগুলো কোথায় ছিল? শিলিগুড়ি করিডোরের ওখানে। তো এটার থেকেই বোঝা যাচ্ছে কোনো একটা ম্যাসিভ লেভেলের ক্র্যাকডাউন আসতে চলেছে বাংলাদেশের ওপর। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত ভিডিও বেরিয়ে আসছে, যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা চলছে, কথাবার্তা করছে ওরা, এই কারণে কিন্তু ভারত সরকার বাংলাদেশকে কিন্তু আর সেই লেভেলে বন্ধুত্বের নজরে দেখছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে তারেক রহমান চায়না ভিজিটে যাচ্ছে, সে যেতেই পারে, তার ব্যক্তিগত ব্যাপার। এবং তিস্তা চুক্তির ওপর চায়নাকে বলছে যে তিস্তা চুক্তির ওপর একটা বাদ বানানোর জন্য, কিন্তু চায়না অফারটাকে ডিনাই করে দিচ্ছে। দেখো, আমরা চায়নাকে ভরসা করি না, ডিনাই কেন করছে সেটা চায়না জানে। এবং বাংলাদেশ এটাকে অফার করছে কারণ জানি যে যখন আরো গরম বাড়বে তখন বাংলাদেশেও কিন্তু জলের ক্রাইসিস আসতে পারে। আর বেশিরভাগ জলের যে উৎসটা রয়েছে সেটা তোমার আমাদের দেশ থেকেই আসে এবং কিছুটা হয় চায়নার থেকে। কারণ না, নর্থ ইস্টের কিছু কিছু নদী আছে যেটা চায়নার থেকে উৎপত্তি, আমরা জানি যে তিব্বতকে চায়না টেক ওভার করে রেখেছে ওখান থেকে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আমাদের আর ফ্রেন্ডলি কান্ট্রি নেই। তো অতএব ভারত সরকার কিন্তু এখন ধীরে 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 ক্র্যাকডাউন করা স্টার্ট করেছে। যেমন আমরা দেখতাম যে প্রত্যেক বছর বাজেটে আমাদের ফ্রেন্ডলি নেশনগুলো যারা থাকে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেটা আছে পাকিস্তান বাদ দিয়ে, তাদের জন্য একটা এমার্জেন্সি বাজেট অ্যালোকেট করা থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু বাংলাদেশকে প্রত্যেক বছর 100 কোটি টাকার, 100 না, সরি আমি তোমাকে ভুল করছি, $1 থেকে $2 বিলিয়ন একটা প্যাকেজ দিত প্রত্যেক বছর যখন শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল। কিন্তু এখন হয়ে গেছে কি, এখন ওই $1 থেকে $2 বিলিয়নটা নেমে এসে দাঁড়িয়েছে 100 থেকে 150 কোটি টাকা, যেটা তোমার অনেক কিছুটা মিলিয়ন ডলার হয় ইউএস কারেন্সিতে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ভারত সরকার কিন্তু খুব সিরিয়াস রয়েছে এই চিকেন নেক নিয়ে। এবং আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি, যে ইল্লিগাল বাংলাদেশিগুলো ঢুকে রয়েছে, হঠাৎ করে তুমি তোমার পাড়ায় দেখতে পাবে লোহা ভাঙা, টিন ভাঙা, তারপরে কিছু কিছু জায়গায় কাজের লোক, এগুলো হঠাৎ করে গায়েব হয়ে গেছে। এরা কারা ছিল? অ্যাকচুয়ালি এরা ইল্লিগাল বাংলাদেশি ছিল,
যারা আমাদের দেশে এসে আমাদের লোকেদের লোকেদের চাকরি খাচ্ছিল। কারণ কিভাবে? কারণ আমাদের দেশেও তো গরিবের সংখ্যা রয়েছে, সবাই তো আর আমরা মধ্যবিত্ত বা বড় লোক নই, কিছু কিছু পার্সেন্ট তো এখনো পভার্টি লাইনের নিচে রয়েছে। তো তাদের চাকরি এরা খেয়ে নিচ্ছিল। এমনকি কিছু কিছু বড় বড় কোম্পানিতে যারা ওয়ার্কার ছিল, ওখানকার মালিকগুলো পর্যন্ত ওই সমস্ত বাংলাদেশিদের কম পয়সায় কাজ করাতো, আর ওই কাজের জন্য আমাদের দেশের যারা বেকাররা রয়েছে তারা কাজ পেত না ওই বাংলাদেশিদের কারণে। তো এই কারণে কিন্তু বিএসএফ এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্মি, রাজ্য সরকার মিলে ম্যাসিভ লেভেলে ক্র্যাকডাউন করছে। আর এই সমস্ত বাংলাদেশি এখনো পর্যন্ত তারা কি করছে, বিভিন্ন স্টেটে যেখানে বিজেপি গভর্নমেন্ট নেই সেখানে চলে যাচ্ছে। কিছু গেছে কেরালাতে, কিছু গেছে অন্যান্য স্টেটে। যেমন বিজেপি গভর্নমেন্টের সাথে যারা অ্যালায়েন্স করে রয়েছে তারাও কিন্তু তাদের স্টেটেও কিন্তু তারা যাচ্ছে না। তারা যাচ্ছে কোথায়? তারা বিভিন্ন অপোজিশন যে স্টেটগুলো রয়েছে যেখানে তারা রুল করে সেখানে যাচ্ছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত এই অপোজিশন পার্টি ভোট ব্যাংকের রাজনীতিতে বিজেপিকে হারানোর জন্য এরা এত পরিমাণে মত্ত হয়ে রয়েছে যে এরা বুঝতে পারছে না যে এই দেশটা যদি থাকে তাহলেই কিন্তু এরা কাজ করতে পারবে। কিন্তু তার যদি দেশ না থাকে, কারণ আমরা দেখেছি যে যখন মমতা ব্যানার্জি এই সমস্ত কাজ করেছে, ইলিগাল ইমিগ্রেন্টসের আশ্রয় দিয়েছে আনঅফিসিয়ালি, তখন এই ইলিগাল ইমিগ্রেন্টসরা মুর্শিদাবাদে একটা নিজেদের পার্টি বানিয়েছে, আমরা দেখেছি। এবং সেই পার্টির যে লিডারটা সে কিন্তু ইন্ডিয়ান, কিন্তু সে যে ভোটে জিতেছে সে কিন্তু বেশিরভাগই ইল্লিগাল ভোট ছিল। যদি এসআইআরটা না হতো, ইল্লিগাল ভোটে জিততো। এখান থেকে বোঝা যায় যে এরা কারোর হতে পারে না। এরা না নিজেদের দেশকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে না বলে এখানে চলে এসেছে। এবার অনেকে ভাবে ওরা তো গরিব মানুষ, এখানে খেতে এসছে, তো ওদের তো ধর্মের নামে নিজেদের দেশ বানিয়েছিল, হঠাৎ করে আমাদের দেশে কেন এসছে? আমরা তো ধর্মের নামে দেশ চাইনি, ওরা চেয়েছিল, তা ওরা ওখানে ওখানে ওর জন্য দেশ বানিয়েছে, সেই দেশে চলে যাক। কিন্তু এখানকার যারা মুসলিমরা রয়েছে, যারা এখানে জন্ম হয়েছে, বাপ ঠাকুরদার 14 পুরুষের জন্ম এখানে, তারা এখান থেকে কেন যাবে? তো যাই হোক, মোটামুটি ব্যাপারটা বোঝাতে পারলাম যে ক্র্যাকডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কোনো বাংলাদেশি যদি ভিডিওটা দেখে থাকে, ভাই তুমি তোমার জমি জামা বেচে তুমি তোমার পটলি পটলা গুছাও, ও তোমার দেশে তুমি চলে যাও। কারণ যদি ক্র্যাকডাউন হওয়া স্টার্ট হয় না, প্রথমত তোমার বাড়ি ভাঙবে, তুমি সেই বাড়ির দামটাও পাবা না, জমির দাম তো ছেড়েই দাও। ও তারপরে হচ্ছে তুমি যদি কোনো মহিলাকে বিয়ে করে দাও এখানকার সিটিজেন হবে, আমার হয়ে যাবে, এটাও কিন্তু হবে না। কারণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের কিন্তু প্রপার ডেটা আছে। কারণ নবান্ন থেকে কিন্তু সব রকম ফাইল থেকে শুরু করে কিছু কিন্তু সরানো হয়নি, বা ওখানে কিন্তু সরানোর রাইটসও নেই। তো অতএব তোমরা যদি থেকে থাকো, তোমরা চুপচাপ নিজের দেশে চলে যাও। ভারত সরকার এখনো টাইম দিচ্ছে, যদি জোর জবরদস্তি করতে হয় আর তোমরা বলো আমাদের ওপর অত্যাচার হচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক নোংরা হয়ে যাবে। কারণ ইউপিতে যদি কিছু ডাউট থেকে থাকে, ইউপির ইলিগাল ইমিগ্রেন্টসের নিয়ে সার্চ করো ইউটিউবে বা গুগলে, ওখানে দেখে নেবে তো ওখানকার সরকার কি করেছে। বা মহারাষ্ট্রের নিয়েও দেখতে পারো, রিসেন্টলি দেখতে পাচ্ছ, বা তোমার বিহারেও দেখতে পাচ্ছ। তো অতএব তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।